দেখো আমরা করছিলাম কোষে দেখি 15.1 এই অঙ্কগুলো করছিলাম আমরা ক্লাস 9-এর। তো আজকে আমরা 20 দাগের থেকে অঙ্কগুলো করব। তো এর আগে আমাদের 19 পর্যন্ত সব হয়ে গিয়েছিল, তো আজকে 20টা অঙ্ক করলে 15.1-এর সমস্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে তোমাদের। তো এই 5টা অঙ্ক একটু আমরা কুইক করে নেব। চলো শুরু করা যাক। দেখো প্রথমে যেটা বলেছে 20 দাগের 1 যে অঙ্কটা, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। তো যে কোনো অঙ্ক আগে ভালো করে পড়ে নেবে, তবেই কিন্তু অঙ্কটা করতে পারবে। দেখো এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং অনেকে বুঝতে পারে না, কিন্তু খুব সহজেই হয়ে যাবে। ঠিক আছে, দেখো ভিডিওটা আশা করি বুঝতে পারবে। কি বলছে, কোনো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি পাওয়ার অর্থ বাহুর দৈর্ঘ্য এমনি সাধারণত আমরা কী ধরি, কোনো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা এ ধরতে পারি, এছাড়া অন্য কিছু ধরা যায়। ঠিক আছে, আমি কি ধরবো, এ ধরবো। তো অঙ্কটা এইভাবে করতে হবে। এগুলো সব 2 নম্বরের অঙ্ক, এগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো কি লিখবে, ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান সমান এ। দেখো এখানে একক কিছু বলা আছে, বলা নেই, সেই জন্য এর পাশে লিখে দেবে একক। অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বলো কত হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু জানা থাকলে বাহু স্কয়ার হয়, এত বর্গ একক, ক্ষেত্রফলে বর্গ কথা থাকে। তাহলে প্রথমে আমরা ধরে নিলাম একটা নর্মাল বর্গক্ষেত্র রয়েছে যার বাহুর দৈর্ঘ্য এ আর ক্ষেত্রফল কত রয়েছে, এ স্কয়ার। এটা হবে স্বাভাবিক, কারণ এখানে বলেছে বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে, তার মানে আগে একটা ছিল, 10% বৃদ্ধি করার পরে কত হবে সেটা তোমাকে বের করতে হবে, এবং বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফলও নিশ্চয়ই বৃদ্ধি পাবে। তো সেটা এর পরের লাইনে লিখতে হবে যে 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের বাহুর নতুন দৈর্ঘ্য হবে কত হবে। এই জায়গাটা একটু বুঝতে হবে যে 10% বৃদ্ধি মানে আগে যদি 100 হয়, আগে যদি 100 থাকতো তাহলে এখন হতো 110। ঠিক আছে, তাহলে 100-র মধ্যে 110, সেটাকে আমরা কিভাবে লিখব, 100-র মধ্যে 110। আর প্রথমে বাহুর দৈর্ঘ্য কত ছিল, ই। মানে বুঝতে পেরেছো তো, মানে এরকম ধরো যদি আগে 100 থাকতো তাহলে 110, তাহলে এখন এ রয়েছে, তার মানে কত, এটা নিশ্চয়ই এরকম হবে 110, তার নিচে 100 ইন্টু এ, ঐকিক নিয়ম, সেটাই আমরা এখানে ডিরেক্ট লিখব, এত একক। 0 0 কেটে দাও, তাহলে কত পড়ে থাকবে, 11-র নিচে 10 এ একক। আশা করি বুঝতে পেরেছো। এই ধরনের যাবতীয় যা অঙ্ক আছে তোমরা সব অবশ্যই পারবে যদি এই জায়গাটা তোমরা বুঝতে পারো। অতএব এবং লিখি, এবং তার মানে কি 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের বাহুর নতুন দৈর্ঘ্য যেটা হবে সেটা, এবং 10% বৃদ্ধি করলেই নতুন ক্ষেত্রফল হবে। কি লিখবে, নতুন, কি লিখবে, নতুন, নতুন ক্ষেত্রফল হবে। কত ক্ষেত্রফল হবে দেখো ভালো করে, ক্ষেত্রফলটা কত হবে। দেখো ক্ষেত্রফল তো একদম সহজ, যে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করো তাহলে বাহু কত হচ্ছে, 11/10 এ, তাহলে ক্ষেত্রফলটা কত হবে, বাড়ার পরে তো বাহু আর এ নেই, সেটা হয়ে গেছে 11 এ, তার নিচে 10, তাহলে ক্ষেত্রফল মানে তার স্কয়ার, তো বর্গ একক। সমান সমান 11 স্কোয়ার করলে কত হয়, 11 11 121, আর নিচে 10 স্কোয়ার মানে 100, আর এ স্কোয়ার মানে এ স্কোয়ার থাকবে, এত বর্গ একক। ঠিক আছে, দেখো এটা হচ্ছে প্রথমের ক্ষেত্রফল। প্রথমের ক্ষেত্রফল কত ছিল, এ স্কোয়ার, আর এখন ক্ষেত্রফল কত হয়েছে, 121 এ স্কোয়ার, নিচে 100। এখন প্রশ্ন হচ্ছে কোনটা বেশি। সবসময় জেনে রাখবে যে ওপরে দেখো 121 আর নিচে 100, ওপরে বেশি থাকা মানে সেটা 1-এর থেকে বড় হয়, আর 1-এর থেকে বড় হয় মানে অবশ্যই এটা বড় প্রথমের ক্ষেত্রফলের থেকে। ঠিক আছে, একটু মনে রাখবে। তাহলে ক্ষেত্রফল কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। তো আমরা লিখতে পারবো যে অতএব ক্ষেত্রফল
বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে দেখো, যেটা বেশি সেখান থেকে প্রথমের ক্ষেত্রফলটা বাদ দেবো। এত বর্গ একক সমান সমান লসাগু কত হবে 100। এবারে দেখো 121 এ স্কোয়ার থেকে 121 স্কোয়ার মাইনাস এটা হবে লসাগু করলে নিচে নেই মানে 1 আছে ভাবো, তাহলে 100 এ স্কোয়ার এত বর্গ একক সমান সমান 121 থেকে 100 বাদ দিলে 21 এ স্কোয়ার তার নিচে 100 এত বর্গ। ক্লিয়ার, বুঝতে পেরেছ? অতএব আমাদের বের করতে হবে কি ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে। আগেরটা আমি শুধু নর্মাল ক্ষেত্রফলটা বৃদ্ধি লিখেছি, যদি শতকরা লেখা থাকে তাহলে কি হবে, তো ক্ষেত্রফল বৃদ্ধি কতটা হয়েছে সেটা ওপরে হচ্ছে বৃদ্ধি যতটা সেটা লিখতে হবে, আর নিচে কি হবে প্রাথমিক ক্ষেত্রফল, একদম প্রথমে ক্ষেত্রফল কত ছিল এ স্কোয়ার, আর যেহেতু শতকরা আছে ইন্টু 100। ঠিক আছে, এটা একটা ফর্মুলা আছে, মনে রাখবে। যেমন দেখবে শতকরা লাভের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, শতকরা লাভ বের করতে গেলে কি হয়, প্রকৃত লাভ তার নিচে ক্রয় মূল্য ইন্টু 100। ঠিক আছে, এখানেও কিন্তু সেই ফর্মুলাটাই লাগবে। এখানে হচ্ছে কতটা অ্যাকচুয়াল বৃদ্ধি পেয়েছে সেটা, নিচে হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফলটা ইন্টু 100 সমান সমান। এটাকে সলিউশন করবে কিভাবে, 121 এ স্কোয়ার নিচে 100 ইন্টু এই যে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারের নিচে নেই মানে 1 আছে ভাবে, এটাকে এবার উল্টে লিখতে হবে ইন্টু 100। ঠিক আছে, আর এখানে কোনো পার্সেন্টেজের চিহ্ন দেবে না, আর কোনো টাকা একক কিচ্ছু হবে না, কারণ এখানে শতকরা তুমি লিখে দিয়েছো। সমান সমান দেখো এ স্কোয়ার আর এখানে এ স্কোয়ার কেটে যাবে, 100 কেটে যাবে, তাহলে উত্তর দেখতে পাচ্ছ কত হবে 21। উত্তর তোমরা কি লিখতে পারো, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা লিখতে পারি শতকরা 21 বৃদ্ধি পেয়েছে, অথবা আমরা যদি বাংলায় শতকরা না লিখি তাহলে তুমি এরকম বলে দেবে যে 21% বৃদ্ধি পাবে। ঠিক আছে, এই ছিল অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক কিন্তু এইভাবেই হবে। এখানে যদি এরকম কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ হ্রাস বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু এইভাবে তোমাদের অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাই প্রথমের ক্ষেত্রফল বের করবে, আর বৃদ্ধি পাওয়ার পরে কত ক্ষেত্রফল হয়েছে সেটা করবে, আর বাকি তো একটা নর্মাল রুলস। ঠিক আছে, এটা তোমাকে ফলো করতেই হবে, করলে কিন্তু অঙ্কটা অ্যাকচুয়াল হয়ে যাবে। ঠিক আছে, এখানে একটু লিখতে হয়তো কষ্ট হবে তোমাদের, কিন্তু এগুলো খুব সহজ অঙ্ক। ঠিক আছে, এরপরে আমরা দুয়েরটা করব। দেখো দুয়ের দাগের যে অঙ্কটা বলেছে আমাদের, কি বলছে দেখো, এটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পেয়েছে আর প্রস্থ 10% হ্রাস পেয়েছে। তার মানে এখান থেকে তোমাকে বুঝতে হবে যে আগে দৈর্ঘ্য একটা ছিল, প্রস্থ একটা ছিল, তাহলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পেয়েছে, হ্রাস পেয়েছে, এসব মানে কি আগে একটা ক্ষেত্রফল ছিল এখন কতটা বেড়েছে, এই তো। ঠিক আছে, তাহলে এগুলো ধরে নেবে যে এটা হচ্ছে 20 দাগের 2। কি লিখবে, যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এ একক এবং প্রস্থ সমান বি একক। ঠিক আছে, এইটুকু হয়েছে আমাদের। দেখো ক্ষেত্রফলের হিসাব করতে হবে, তো অতএব ক্ষেত্রফল এটা হচ্ছে প্রাথমিক ক্ষেত্রফল, কত হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ হয়ে যাবে এবি বর্গ একক। বুঝে গেছে, এই লাইনটা আশা করি বুঝতে পেরেছি। এটা হচ্ছে প্রথমের ক্ষেত্রে। এবারে দেখো হ্রাস বৃদ্ধির ব্যাপারটা আসবে। এবারে দেখো কি লিখবে, 10%, কি লিখবে 10% বৃদ্ধি পেলে আয়তক্ষেত্রের নতুন দৈর্ঘ্য হবে। এটা তোমরা নিজেরাই বলার চেষ্টা করো, দৈর্ঘ্য কতটা হবে। দেখো ফার্স্ট 10% বৃদ্ধি মানে কি, 100-র মধ্যে কত হবে, 100-র মধ্যে বৃদ্ধি পেয়েছে মানে 10 বাড়বে, 100-র মধ্যে 10 বাড়বে, বেড়ে কত হবে 110। বুঝতে পেরেছ? আর আগে কত ছিল,
আগে ছিল হচ্ছে দৈর্ঘ্য এ, মানে এটা এখানে গুণ করতে হবে, এত একক। ঠিক আছে, এইভাবে করবে। এবারে ঠিক আছে, নেক্সট লাইনটা কী হবে, 10%, দেখো এখানে বলেছে প্রস্থ 10% হ্রাস পেয়েছে, তাহলে 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের নতুন প্রস্থ হবে কত? দেখো যদি 100 থাকে তাহলে 10% হ্রাস পেয়েছে, তার মানে কত হবে, 10 তো হ্রাস পাচ্ছে, তাহলে হবে কত, 90। 100 থেকে 10 বাদ দিয়ে দিতে হবে, ইন্টু যেহেতু বলেছে প্রস্থটা আগে কত ছিল, বি, এত একক। বুঝতে পেরেছ? অতএব নতুন ক্ষেত্রফল হবে, কত হবে নতুন ক্ষেত্রফল? দেখো নতুন দৈর্ঘ্য আর নতুন প্রস্থ এই দুটোকে গুণ করতে হবে, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়। তাহলে 110 এ, তার নিচে 100, ইন্টু 90 বি, তার নিচে 100, এত বর্গ একক লিখবে। এখানে আমি কেটে দিচ্ছি, 0 0 কাটলাম, এই 0 কাটলাম, তাহলে তোমার কত দাঁড়াচ্ছে, দেখো 9 11 99, আর তার নিচে 10 10 100, এ আর বি গুণ করলে এ বি। তো বুঝতেই পারছো যে আগে ছিল এ বি আর এখন হয়ে গেছে 99 এ বি, তার নিচে 100। ঠিক আছে, তার মানে কত কমেছে, এখানে 1 কমেছে, দেখো 100-র মধ্যে 1 কমে গেছে। তো সিম্পল, কম হয়েছে কি করে বুঝবে, যে ওপরে 99 নিচে 100 আছে, মানে ওপরে কম আছে মানেই কমেছে। ঠিক আছে, এটা হচ্ছে 1-এর থেকে কম, ভগ্নাংশটা 1-এর থেকে কম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি লিখবে, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথমে অ্যাকচুয়াল প্রকৃত কতটা হ্রাস পেয়েছে সেটা বের করবে। হ্রাস পেয়েছে কতটা, হ্রাস পেয়েছে বেশি থেকে কম বাদ দিতে হবে। তো আগে ছিল কত, এ বি, এখন কতটা হয়েছে, কমে 99, তার নিচে 100, ইন্টু এ বি, এত কি লিখবে, বর্গ একক। এখানে কেন একক লিখছি না, কারণ এখানে তো আমি শতকরা বের করছি না, শতকরার পরে বের করব। এটা যদি লসাগু করো কত হবে, 100 লসাগু, 100টা এর সাথে গুণ হয়ে যাবে, কারণ এ বির নিচে নেই মানে 1 আছে, তাহলে কত হয়ে যাবে, 100 এ বি মাইনাস 99 এ বি, এত বর্গ একক। 100 থেকে 99 বাদ দিলে 1 হয়, তাহলে 1 এ বি, তার মানে শুধু এ বি, তার নিচে 100, এত বর্গ একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা হ্রাস পাবে। শতকরা বের করার নিয়ম তোমাদের শিখিয়েছি এক্ষুনি, যে ওপরে অ্যাকচুয়াল কতটা হ্রাস পেয়েছে সেটা লিখবে, অর্থাৎ এ বি, তার নিচে 100, আর নিচে প্রথমের ক্ষেত্রফলটা কত ছিল, সেটা হচ্ছে এ বি ছিল, ইন্টু 100। এটা হচ্ছে একটা ফর্মুলা, শতকরা বের করার ফর্মুলা। সমান সমান প্রথমের ভগ্নাংশটা লিখবে, এ বি নিচে 100, তারপরে যে বাইটা আছে এটা হয়ে যাবে ইন্টু, এটা মানে ভাগ চিহ্নটা গুণ চিহ্ন হয়ে যায়, এ বি নিচে নেই মানে 1 ধরবে, তাহলে এটাকে উল্টে লিখবে, ইন্টু 100। ঠিক আছে, 100 100 কাটবে, এ বি কাটবে, পড়ে থাকবে কত, 1। এখানে পার্সেন্টেজ দেবে না, কারণ শতকরা লেখা আছে। ঠিক আছে, কিন্তু উত্তর যখন লিখবে সেখানে লিখবে, অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1 কি লিখতে পারো, শতকরা 1 হ্রাস পেয়েছে, অথবা এরকম লিখতে পারো যে 1% হ্রাস পাবে। ক্লিয়ার? দেখো এরপরে আমরা 3-এর দাগের অঙ্ক করব। 3-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 5 সেমি। আচ্ছা, কর্ণের দৈর্ঘ্য বলতে কি বোঝায়, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে রুট দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, এটা বলে দিয়েছে। তোমরা যদি এখানে একটা ছোট্ট করে ছবি আঁকো আয়তক্ষেত্রে, তাহলে তার কর্ণ মানে কোনটাকে বোঝায়, এইটাকে বোঝায় কর্ণ। দুটো কর্ণ থাকে আমরাও জানি।
তাহলে একটা আমরা পেয়ে গেলাম, এটা তো বলেই দিয়েছে, কত বলে দিয়েছে 5 সেমি, ভালো করে বুঝবে যে এটা 5 সেমি। কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কটা কর্ণ থাকে? দুটো, তাহলে দুটো কর্ণ এইভাবে তুমি টেনে নিলে তোমার পছন্দ মতো। বলছে ছেদবিন্দু থেকে আয়তক্ষেত্রের একটি প্রস্থের ওপর লম্বের দৈর্ঘ্য, অর্থাৎ এখান থেকে যে কোনো একটা প্রস্থ, এদিকে না হয় এদিকে, যে লম্ব টানা হবে সেটা কিন্তু 2 সেমি হবে। তাহলে প্রস্থের দৈর্ঘ্য কত? দেখো, যদি অঙ্কটাকে একটু ক্লিয়ার করে বুঝতে হয় তাহলে তোমরা ফার্স্ট একটা এরকম আয়তক্ষেত্রের ছবি আঁকলে তোমরা নিজেরাই করবে। দেখো, এই হচ্ছে কি একটা কর্ণ, আর এখান থেকে একটা কর্ণ টানলাম, তাহলে এদের মাঝখানে কি হচ্ছে? ছেদবিন্দু, এর মাঝখানে একটা ছেদবিন্দু রয়েছে। তো ভালো, আমরা কি জানি যে কোনো সামান্তরিক যদি তাদের কর্ণগুলো পরস্পরকে ছেদ করে তাহলে ওই ছেদবিন্দু দিয়ে যে কোনো একটা বাহুর ওপর যদি লম্ব টানো, কোনো একটা বাহু যদি লম্ব টানো এবং তারই বিপরীত বাহুর ওপর আর একটা লম্ব টানো, সেটা কিন্তু আয়তক্ষেত্রের, ঠিক আছে, যার উপরে লম্ব টানছো তার মানে বিপরীত বাহুর সাথে সমান হবে ওই দুটোকে যোগ করলে। অর্থাৎ দেখো, এইখান থেকে এইটুকু তোমাকে বলে দিয়েছে কত? 2 সেমি। কত বলেছে? লম্বের দৈর্ঘ্য দেখো, এখানের থেকে এটা বলে দিয়েছে, এটা 2 সেমি। ঠিক আছে, এবারে 2 সেমির এই দিকটাও কত হবে? 2 সেমি। ক্লিয়ার? তাহলে মোট আমরা কি পেলাম? মোট 4 সেমি। 4 সেমিটাই অ্যাকচুয়ালি কি? সেটা হচ্ছে দৈর্ঘ্য। ক্লিয়ার? এইটুকু ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই। দেখো, তাহলে এটা আমরা বলতে পারি কি, প্রস্থটা দৈর্ঘ্যটা 4 সেমি, আর কর্ণটা তো বলাই আছে, কর্ণটা কত বলা আছে? 5 সেমি, মানে এখান থেকে পুরোটা কত? 5 সেমি। তাহলে এখানে কি লিখবে? দেওয়া আছে কি, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে কত বলা আছে? 5 সেমি, এটা বলা আছে কর্ণের দৈর্ঘ্য। বেশ, অতএব আর কি বলা আছে? প্রস্থের ওপর লম্ব, ছেদ বিন্দু দিয়ে প্রস্থের ওপর লম্ব। তাহলে এখানে কি লিখবে? কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা লিখবে কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে প্রস্থের উপর লম্ব দূরত্ব, এটা কত বলেছে? এটা বলে দিয়েছে 2 সেমি। ঠিক আছে, তার মানে কি এখান থেকে এই ছেদবিন্দু থেকে এর ওপর হচ্ছে লম্ব, এটা কত বলে দিয়েছে? এটা হচ্ছে তোমার 2 সেমি। এখান থেকে এটা কত? 2 সেমি। অতএব আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? ডবল হবে, অর্থাৎ 2 গুণ 2, তার মানে হচ্ছে 4 সেমি। ঠিক আছে, তাহলে কি হলো অ্যাকচুয়ালটা? শুধু আমি নিচের পোর্শনটা নিচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা কত দাঁড়াচ্ছে? দৈর্ঘ্যটা দাঁড়াচ্ছে হচ্ছে তোমার 4, এটা হচ্ছে কর্ণ, এটা কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে 5 বলে দিয়েছে, আর এটা তোমাকে বের করতে হবে। এটা বের করার জন্য আমরা জানি কি, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সাথে 90 ডিগ্রি কোণ হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ হলেই নিয়ম হচ্ছে কি, দেখো কোনটা সব থেকে বড়, যেটা হচ্ছে অতিভুজ হয়, এটা হচ্ছে সব থেকে বড় বাহু 90 ডিগ্রির বিপরীত দিকে থাকে। তো একটা বড় বাহু বলে দিয়েছে অতিভুজ, আর একটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি ধরবে, ভূমিটাও বলে দিয়েছে এত, তাহলে লম্বটা কত? এটা বের করার জন্য প্রথম কথা হচ্ছে রুট তোমাকে টানতেই হবে, আর বড়টা থেকে ছোটোটা বাদ দিতে হবে, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বাদ দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 10-এর পিথাগোরাসের উপপাদ্যের থিওরেম আছে, সেইখান থেকে এটা হচ্ছে প্রমাণ করা যায়। ঠিক আছে, তো তোমাদের এত কিছু করার দরকার নেই, শুধু এইটুকু একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে কিন্তু অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা প্রচুর বহু জায়গাতে কাজে লাগবে, এটা একটু তোমাদের অবশ্যই জানতে হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমি যদি এটাকে অন্যভাবে করি তাহলে কিন্তু একটু বড় হয়ে যাবে, তো আমাদের পরীক্ষার সময় এত টাইম থাকে না, সুতরাং এগুলোকে একটু চেষ্টা করবে তাড়াতাড়ি করার। অতএব আয়তক্ষেত্রের প্রস্থ কত হবে? প্রস্থের বের করার সূত্র বা সূত্র হিসাবে তোমরা মনে রাখতে পারো, প্রস্থ সমান সমান কী হবে? এখানটা হবে কর্ণ, না একটু মুছি, এখানটা কি লিখবে? কর্ণ স্কোয়ার মাইনাস
দৈর্ঘ্য স্কোয়ার, এত সেমি। সমান সমান দেখো কর্ণটা কত, 5 বলে দিয়েছে, অর্থাৎ 5 স্কোয়ার মাইনাস দৈর্ঘ্য স্কোয়ার মানে কত, দৈর্ঘ্যটা 4 তার স্কোয়ার, এত সেমি। সমান সমান রুট ওভার 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, এত সেমি। সমান সমান 25 থেকে 16 বাদ দিলে 9 সেমি। রুটের ভেতরে 9 থাকা মানে সেটাকে আমরা লিখতে পারি 3 গুণ 3 সেমি। রুটের ভেতরে দুটো 3 আছে মানে কি, সেটা লিখবো আমরা 3 সেমি। ঠিক আছে, আমাদের বের করতে বলেছে প্রস্থের দৈর্ঘ্য কত, তাহলে উত্তর আমরা পেয়ে গেলাম 3 সেমি। দেখো এরপরে আমরা 4 দাগের অঙ্কটা করব। তো 3-এরটা অবশ্যই বুঝতে যদি পারো তাহলে কিন্তু 4টা পারবে। দেখো 20 দাগের 4, একদম চটপট অঙ্ক করতে হবে তোমাদের। কি বলেছে, বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 2√2 সেমি। জাস্ট তুমি ভাবো যেটা তুমি কিছু বুঝতে পারো নি, তাহলে জাস্ট একটা ছবি আঁকবে প্রথমে। তো বর্গক্ষেত্রের কর্ণদ্বয়, বর্গক্ষেত্র আঁকতে পারবে, এই একটা বর্গক্ষেত্র এঁকে নেবে। আঁকলে বর্গক্ষেত্রের কর্ণের দ্বয়ের ছেদবিন্দু, দুটো কর্ণ টেনে দেবে, এইখান থেকে এই পর্যন্ত একটা, আর এখান থেকে এই পর্যন্ত একটা। তো এদের একটা ছেদবিন্দু পাবে। ছেদবিন্দু থেকে তার যে কোনো বাহুর ওপর, আরে তা তো বলতেই হবে কারণ 4টে বাহু তো সমান, তো যে কোনো একটা বাহুর ওপর টানলে, লম্ব টানলে, এবং সেটা বলেছে 2√2। তাহলে এটা কত বলেছে, এই পার্টটা কত বলেছে 2√2। তাহলে তুমি বলো যে এই দিকের পার্টটা কত হবে, এটা কত, এটাও তো 2√2 হবে, এটাও 2√2 হবে। তো দুটো 2√2, তার মানে কত হবে 4√2। 4√2 মানে কোনটা পেলে, পুরোটা পেলে। আর এটাকেই আমরা কি ধরবো, একটা বাহুর দৈর্ঘ্য, দেখো এর সাথে সমান করে তুলনা করো। তাহলে আমরা কি লিখব, যে দেখো বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এটা কাটো, লেখো কর্ণদ্বয়ের ছেদবিন্দু থেকে কোনো একটি বাহুর উপর লম্ব দূরত্ব সমান সমান 2√2 সেমি। বুঝতে পেরেছো? অতএব একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, তোমরা বুঝতে পারছো যে 2√2 ইন্টু 2, ডবল হবে, ডবল, এত সেমি। যেহেতু দৈর্ঘ্য সেজন্য সেমি, তাহলে কত হবে 4√2 সেমি। অথবা এটা করতে পারো কি 2√2 যোগ 2√2, তা করলেও কিন্তু 4√2ই হবে। তো এটা মনে রাখবে, 2টা কার সাথে গুণ হবে, শুধু বাইরে যেখানে রুট নেই তার সাথে গুণ হবে, √2টা √2ই থাকবে। ঠিক আছে, এত সেমি। এখন বলো যে বর্গক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য জানা থাকে, তাহলে তার কি বের করতে বলেছে, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। তো লিখবে যে অতএব বর্গক্ষেত্রের প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত হবে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র আমি বলেছিলাম যে √2 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য। তো কর্ণেতে কি থাকে, রুট দিয়ে শুরু হয়, সেটা আয়তক্ষেত্র হোক আর হচ্ছে তোমার বর্গক্ষেত্রই হোক। ঠিক আছে, রুট আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হচ্ছিল, √ দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রে কী হবে, √2 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য কত আছে, 4√2, এত সেমি। যেহেতু কর্ণ সেই জন্য সেমি। শুধু ক্ষেত্রফল সেই কথা থাকলে সেখানে বর্গ হয়, আর আয়তন কথা থাকলে সেখানে হচ্ছে তোমার ঘন কথাটা আসে। তাহলে দেখো এটা এবার বুঝবে যে একটা 4 আছে মানে 4 হবে। এবার এটা বুঝবে যে √2 আর √2 গুণ করলে কত হবে, চলো এখানে দেখায়। তো √2 আর √2 যদি গুণ করো তাহলে কী হবে, একটা রুট হবে, 2 আর 2 গুণ করো, তাহলে রুটের ভেতরে দুটো 2 থাকছে, তার মানে বাইরে বেরোলে একটা 2। তো এখন থেকে মনে রাখতে হবে যে √2 আর √2 গুণ করলে, ঠিক আছে, তো রুট উঠে যায় আর একটা 2 উঠে যায়, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র 2। তাহলে √2 আর √2 গুণ করলে কী যাবে, শুধু 2 উত্তর হবে, এত সেমি। 4টা বাইরে ছিল, থাকবে 4 2 8 সেমি, এটা হবে উত্তর। তাহলে এর উত্তর কত পেলাম আমরা, 8 সেমি। ক্লিয়ার? দেখো এরপর আমরা 5 দাগের অঙ্কটা করবো। এখানে কি বলেছে দেখো, 5 দাগের
বলছে পরিসীমা 34 সেমি। পরিসীমা মানে কি? আয়তক্ষেত্রের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 34, এটাও বলে দেওয়া আছে। আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে কত বলে দেওয়া আছে? 60। তো এখান থেকে তুমি কি পাবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান, দুইটা ওইদিকে গেলে 34-এর নিচে 2 হয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাবে 17। আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে 60। আমাদের বের করতে হবে প্রতিটি কর্ণের দৈর্ঘ্য কত। আর এটা তো বলতেই হবে, কারণ কর্ণের দৈর্ঘ্য মানে কি? তবেই তো সেখান থেকে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, ঠিক আছে? এইটা আমাদের বের করতে হবে। রুট আবার কর্ণের দৈর্ঘ্য মানে কি? কর্ণতে কি থাকে? রুট থাকবেই। বর্গক্ষেত্র হলে শুধু রুট 2 থাকে, আর আয়তক্ষেত্র হলে সেখানে রুট পুরোটা থাকে, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার হয়। এখন দেখো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এটা বের করতে হবে তোমাকে। তো চলো অঙ্কটা এইভাবে করবে। লেখো এখানে আয়তক্ষেত্রের পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এবং ক্ষেত্রফল সমান কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। কিন্তু এখানে কি বলে দিয়েছে দেখো, এখানে এটাই বলে দিয়েছে যে পরিসীমা হচ্ছে 34 সেমি। পরিসীমা কত? 34 সেমি। তাহলে লিখবে যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 34, বা দুইটাকে ওইদিকে পাঠিয়ে দাও। তাহলে কি পাবে? দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান সমান 34-এর নিচে 2 কাটাকুটি করে 17। তার মানে কত পেলে? 17। এবং আরেকটা জিনিস বলে দিয়েছে এখানে, ক্ষেত্রফল। এই যে লিখলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা সমান কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান, এখানে বলে দিয়েছে 60। তাহলে দেখো দৈর্ঘ্য প্রস্থের যোগফল বলা আছে কত? 17। আর দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল বলা আছে 60। তো এরকম যোগফল আর গুণফল যদি থাকে, সেখান থেকে একটা সূত্র একটু মনে রাখতে হবে, যে অতএব দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার এটা সমান কত হবে? এটা হচ্ছে সেই এইরকম দেখবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর একটা সূত্র ছিল। সূত্রটা কি? এ প্লাস বি, যেখানে যোগফলটাও কাজে লাগবে, মাইনাস 2ab, অর্থাৎ গুণফলটাও কাজে লাগবে। দেখো এ আর বি, এটা দৈর্ঘ্য যদি প্রস্থ হয়, দৈর্ঘ্য আর প্রস্থ যদি হয়, তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার স্কোয়ার, মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে কত হবে? এটাকে আমরা লিখতে পারি যে দৈর্ঘ্য স্কোয়ার না, দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান, দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 17। তাহলে 17 স্কোয়ার মাইনাস 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে কত? 60। তাহলে 17 স্কোয়ার মানে 17 গুণ করলে 2 8 9 হয়, মাইনাস 8 দুগুণে 120। বুঝতে পেরেছো? তাহলে 289 থেকে 120 বাদ দাও, কত হবে? 9, 2-এর পর ক কাটে 8, 6 কাটে 8, 1-এর পর ক কাটে 2, 1 কাটে 2, তাহলে 169। এটা হচ্ছে। অতএব আমাদের বের করতে হবে কর্ণের দৈর্ঘ্য। অতএব কি লিখবে? যে কর্ণের দৈর্ঘ্য কার? না আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র মুখস্থ করবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এবার বুঝতে পারছো দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার কেন আমরা বের করেছিলাম? কারণ কর্ণের দৈর্ঘ্যে এই সূত্রটাই কাজে লাগলে, রুট ওভার 169। এখন বলো যে 169 169-কে ভাঙলে কি পাবে? 13 গুণ 13, এগুলো একটু মনে রাখবে, সমান সমান 13 এত সেমি। এটাই হবে উত্তর। তো আজকে এই পর্যন্ত। তো পরের দিন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।